ফিরে এলাম বিরতির পরে চ্যানেল ওয়ানে বই আড্ডা লিকাচ্ছা অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে এসেছেন ডক্টর পূর্ণেন্দু বিকাশ সরকার, যিনি রবীন্দ্রনাথের ওপর গবেষণা কর্মের জন্য ইতিমধ্যেই পুরস্কৃত, সমাদৃত হয়েছেন। ডক্টর সরকার তিনি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ বটে, ফলে এই যে চক্ষু বিশেষজ্ঞ, আপনার এই নিয়েও তো অনেকগুলি বই আছে, কাজ আছে। হ্যাঁ, চোখে কিছু অনেকগুলো বই আছে। প্রথম বই বেরিয়েছে আনন্দ থেকে, চোখের কথা বলে, চোখের বিভিন্ন অসুখ নিয়ে তার সচেতনতা নিয়ে বই করেছিলাম। তারপরে একটা বই হচ্ছে চশমার হ্যান্ডবুক, যেটা পরম্পরা বের করেছেন। আর কয়েকটা বই আমার ইবুক হয়ে আছে, যেগুলো পাওয়া যায়, ইবুক এবং প্রিন্টেবল বুক, যেটা আমাজন থেকে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে হ্যাপি ভিশন, মানে আমাদের যে আজকাল তো সবাই তো কম্পিউটার মোবাইল করছে তো, এবং তার জন্য চোখে ড্রাই হয়ে যায়, কড়কড় করে, জল পড়ে, সন্ধ্যের দিকে টায়ার্ড হয়ে যায়। তার কি প্রতিকার, তার কি কারণ, আর যেগুলোকে আমরা বলি কম্পিউটার ভিশন সিনড্রোম, এটা খুব ভালো ইংরেজি বই করা হয়েছে এবং অনেকে এটা পছন্দ করে। আর একটা করা হ্যাপি ভিশন, হ্যাঁ, হ্যাপি ভিশন, হ্যাপি ভিশন। কম্পিউটার যারা সারাক্ষণ বসে আছেন তারা এই বইটা ফলো করতে পারেন, তাই তো? আর একটা করা হচ্ছে, আমরা তো সার্জারি, তো সার্জন, তো ক্যাটারাক্ট সার্জারি করি। যারা আমাদের কাছে ফিকর সার্জারি করতে আসে বা ছানি অপারেশন করতে আসে, ভীষণ ভয় পায়, কি হবে কি হবে, নানা প্রশ্ন। তো এই 100টা প্রশ্ন নিয়ে একটা বই করা হয়েছে, 100 কোশ্চেন্স ফর এ ক্যাটারাক্ট সার্জারি পেশেন্টস। তো ঠিক আছে, বইটা পড়ে ভয় কাটছে। মানে ফেকো করলে তো কোনো চুরি কাঁচির ব্যাপারই নেই, লেজার বা কিছু দিয়ে। এখন তো আই ডু এ ফেকার উইদিন 5 to 6 মিনিটস, 6 মিনিটের অপারেশন হয়ে যায়। নো ইঞ্জেকশন, নো মেডিসিন, নাথিং, একদম নো রেস্ট, নাথিং, একদম। এই কথা হচ্ছে চোখের কাজ। আর প্রচুর লেখালেখি হয় চোখে। আচ্ছা, চশমার হ্যান্ডবুক বইটাতে কি আছে? চশমা হ্যান্ডবুক হচ্ছে, সেটা আমাদের অভিজ্ঞতা। আমরা যত লোক চশমা দিই পেশেন্টকে, তা আর্ধেক লোক চশমা পড়ে না। পড়ে না কেন? পড়ছেন না, বয়স 42 বছর, চশমা পড়ছে না কেন? দেখতে পাচ্ছি তো, আসলে দেখতে পাচ্ছে, খুব জোর করে দেখছে। একটা বাচ্চাকে চশমা দিলাম হয়তো -2 পাওয়ার, পড়ছে না কেন? না, মা বলেছে না, আরো বড় হলে পড়ো, এখন পড়ো না। এই যে পড়ছে না, তার জন্য কি ক্ষতি হচ্ছে তার, সে কিন্তু দেখতে পাচ্ছে। তাই যে কি ক্ষতি হচ্ছে তার দিয়ে বিভিন্ন একটা আলোচনা, মোস্টলি অ্যাওয়ারনেস বই। একদম চশমা, আমরা যে চশমা দোকানে চশমা করতে যাই, দোকানদার যা বলে তাই মেনে নিই। কেন মেনে নিই? আমরা কী ধরনের চশমা ফ্রেম নেব, কী ধরনের কাঁচ নেব, আমি যাতে বাইফোকাল বা প্রোগ্রেসিভ নেব কি না, যারা কম্পিউটার করছি তাদের কী ধরনের চশমা নিতে হবে, ফ্রেমটা কত বড় হতে হবে, এইসব নানা রকম আলোচনা নিয়ে। বাইফোকাল না প্রোগ্রেসিভ, আপনি কোন চশমার পক্ষে বলবেন? এখনকার দিনে প্রোগ্রেসিভ বলবো, কারণ আগেকার দিনে মানুষ অত মোবাইল বা বই বা কম্পিউটার ইউজ করতো না। প্রোগ্রেসিভ সুবিধা হচ্ছে ইট ইজ ভ্যারিয়েবল ডিস্টেন্স, ভ্যারিয়েবল ফোকাল। ধরুন এই বইটা পড়ছি আমার +1.5 দিয়ে, বইটা রেখে যাবে, পড়তে পারবো না, ঝাপসা লাগবে। কিন্তু যখন আমি কম্পিউটার কাজ করছি এবং কম্পিউটার দেখছি, আমাকে ডকুমেন্ট দেখতে হচ্ছে, তো এই যে 18 ইঞ্চি বা 26 ইঞ্চি, এই যে ভ্যারিয়েশন, এটা একমাত্র প্রোগ্রেসিভই পারে। আচ্ছা, মানে আমাকে এরকম ভাবে আর তুলতে হচ্ছে না। যেমন আমার প্রোগ্রেসিভ, আমি ওখানে কি লেখা দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি। আচ্ছা, ওটা অটোমেটিক্যালি নিজেই অ্যাডজাস্ট করে। এই কাঁচের মধ্যে অসংখ্য কাঁচ আছে, ওগুলো অটোমেটিক অ্যাডজাস্ট করে নেয়। সেটা বুঝতে পারি যে আমি কোন দিকে তাকাচ্ছি। তাছাড়া এই যে নেক মাসেল আছে না, ওর ব্রেনের সঙ্গে একটা সিঙ্ক্রোনাইজেশন তৈরি হয়ে যায়, বলে অসুবিধা হয় না। ওটাই এখন একমাত্র উপায়। ওটাই একমাত্র। কিন্তু একটা মুশকিল, বহু লোক প্রোগ্রেসিভ নিয়ে বলে, না ডাক্তারবাবু পাচ্ছি না। তার কারণ হচ্ছে প্রোগ্রেসিভ করিডোর থাকে, মানে কাঁচগুলো না সাজানো থাকে পরপর করে। এবার এই একটা কথা হচ্ছে ওয়াইড প্রোগ্রেসিভ, মানে যত কাজগুলো ছড়িয়ে থাকবে তত দেখতে ভালো হবে, আর যত ছড়ানো হবে তত দাম বাড়বে। তো কম্প্রোমাইজ উইথ দ্য কস্ট অফ দ্য স্পেক্স লোকে করে, কম পয়সাটা করে, বলে দেখতে পায় না, মাথায় ইউজ করতে হচ্ছে। আচ্ছা, প্রোগ্রেসিভ করতে হলে দামি করো, এই হচ্ছে বাংলা কথা, দামি চশমা করা। এই হচ্ছে কথা। বেশ, ও কি বিশেষজ্ঞ আপনি চশমার হ্যান্ডবুকে বইটা না পড়েও বই সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে, কত রকমের, কত ধরনের বই। আর আপনার ক্ষেত্রে খুব আনন্দের ব্যাপার যে আপনি যেভাবে পেশাগত কারণেও যে সব বই আপনি লিখে চলেছেন, সেটাও তো আমাদের সমৃদ্ধ করছেন, আর এই বইগুলো তো করেইছেন। আপনি যদি এই গানের অন্তরালে বইটা থেকে আর একটা অংশ আমাদের পড়ে শোনান। আচ্ছা, এটা হচ্ছে, এখানে আমরা 3টে গান, একটা হচ্ছে সুখের মাঝে তোমায় দেখেছি, একটা হচ্ছে পান্থ তুমি পান্থজনের সখায়ে, আর ওগো পথের সাথী। এই 3টে গান কিন্তু একই সূত্রে বাঁধা। 1914 সালে রবীন্দ্রনাথ যখন গীতালি পালা শেষ করে সুদূর পিয়াসী রবীন্দ্রনাথের মন চাইছে দূরে কোথায় চলে যেতে, তখন উনি ওদের বন্ধুবান্ধব নিয়ে, পরিবারের লোককে নিয়ে উনি চলে গেলেন কোথায়,
বেলা স্টেশনে বড় বড় পাহাড় দেখতে, বড় বড় পাহাড় নাম শুনেছে, বড় একটা দর্শনীয় স্থান যায় ওখানে। রবীন্দ্রনাথের একদিন ইচ্ছে হলো গুহাগুলি দেখতে যাবেন। আসলে এই ব্যাপারে তাকে উৎসাহিত করেছিলেন নন্দলাল নামে স্থানীয় এক ভদ্রলোক। তিনি কথা দিয়েছিলেন এই ভ্রমণের সব দায়িত্ব তার, খাবার দাবার, হাতি, পালকি সব কিছুই তিনি সামলাবেন। পরদিন দুপুরে রাতে সকলকে ডেকে রবীন্দ্রনাথ তাড়াহুড়ো করে তাদের নিয়ে গেলেন গয়া স্টেশনে। সঙ্গী হলেন চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অসিত কুমার হালদার, সতীশচন্দ্র রায় এবং ত্রিগুণানন্দ। 4:30টার সময় যাত্রা শুরু হলো বড়বড় পাহাড়ের জন্য। আচ্ছা, রবীন্দ্রনাথ সেই সময় গাড়িতেই রচনা করলেন গীতালির একটি গান, তার নাম হচ্ছে পথে পথেই বাসা বাঁধি। ভোরবেলায় তারা পৌঁছলেন গয়া স্টেশনে। কথা ছিল নন্দলাল বাবু হাতি টাতি সব নিয়ে পালকি নিয়ে আসবেন, কেউ এলো না। নন্দলাল মানে ডুব মারলেন। ফলে রবীন্দ্রনাথ দলবল একদম না খেয়ে থাকলেন ওখানে, অস্থির হয়ে যাচ্ছে। বেলা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, রবীন্দ্রনাথ অস্থির হচ্ছেন। তা অস্থিরতার মধ্যে তিনি একটা গান লিখলেন, তার মধ্যে নিজেকে সান্ত্বনা, নিজেকে এবং তার যে সঙ্গীত সাথী তাদের সান্ত্বনা দেওয়ার জন্য লিখলেন, পান্থ তুমি পান্থ জনের সখায়ে। ওই দুঃস্ব অবস্থায় গরমের মধ্যে জব্বা পরে ঘামছে, খাবার নেই দাবার নেই, তার মধ্যে এত সুন্দর গানটা লিখে ফেললেন, পান্থ জনের পান্থ তুমি সখায়। তারপরে একটা পালকি জোগাড় হলো। পালকি জোগাড় করে সামান্য জলটুকু নিয়ে রবীন্দ্রনাথ চললেন দলবল নিয়ে ওই বড়বড় পাহাড়ের উদ্দেশ্যে। যখন গেলেন তখন দুপুর হয়ে গেল। কি লেখা হয়েছে, সঙ্গে খাবার দাবার এমনকি সামান্য জলটুকু নেই। রোদে ঝাঁজ আর শুকনো গরম বাতাসের চারদিক তেতে রয়েছে। পরন্ত বিকালে ক্ষুব্ধ কবির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি বললেন, আমি যাব না, ফিরে চলো। উনি উপরে না গিয়ে পালকি নিয়ে ফিরে চললেন বেলা স্টেশনের দিকে ফিরবার জন্য। কিন্তু এই চূড়ান্ত অব্যবস্থার মধ্যেও ক্লান্ত ও বিক্ষুব্ধ কবি কলম থেকে সৃষ্টি করে ফেললো একটি অসাধারণ গান, সুখের মাঝে তোমায় দেখেছি। এই গানে নেই কোথাও সেদিনের ব্যর্থ অভিযানের বিরুদ্ধে রবীন্দ্রনাথের কোনো অভিযোগ, আফসোস কিংবা বিরক্তির প্রতিফলন। বাহ! আমরা হলে কি করতাম? আমরা হলে চেঁচামেচি করে যারা সেই নন্দলালবাবুকে যা তা বলে একটা সিন ক্রিয়েট করতাম। এই যে আপনি তথ্য সংগ্রহ করলেন, এটা সোর্সটা কি? কোনো রবীন্দ্র না, সোর্স দেওয়া হয়েছে কারোর লেখা থেকে? না, সোর্স দেওয়া হয়েছে বিভিন্ন বই থেকে দেওয়া হয়েছে, বইয়ের নামগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন রেখেছি। এবং প্রত্যেকটা যে সোর্স আছে তথ্য আলোচনাগুলো তলে দেওয়া আছে। বাহ! কোন জায়গাতে আমরা সোর্সটা পেয়েছি তলে উল্লেখ করতে হয়েছে। খুব ভালো। এবং এই গান এই যে গল্পটা, তার পেছনে কিন্তু অনেকগুলো কিউআর কোড দেওয়া আছে। 4টে গানই কিউআর কোড দিয়ে শুনে কিউআর কোডে মোবাইল থেকেই শুনে নেওয়া যায়। অসামান্য একটা আলোচনা শুনলাম। বই কত ধরনের টেকনোলজিক্যালি কত ধরনের উন্নত হয়ে প্রযুক্তিকে ব্যবহার করে বই তৈরি হচ্ছে, খুব ভালো কথা। আপনি আজীবন রবীন্দ্রনাথকে নিয়ে আঁকড়ে আছেন, আপনার এই ব্যস্ততম পেশা সামলে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।